আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই পর্বে আমরা তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এই সৃজনশীল প্রশ্নটি রাজশাহী বোর্ড 2025-এ এসেছে। তো চলো দেখি আমরা আসলে আমাদের প্রশ্নটা কি এবং সেই প্রশ্নের ক খ গ ঘতে আমাদের কি কি জানতে চাওয়া হচ্ছে। তো আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি যে তিনটা বিক্রিয়া দেওয়া আছে। পটাশিয়াম ক্লোরাইড নমুনা 1, এটাকে বিক্রিয়া করে আমরা এ এবং অক্সিজেন পাচ্ছি। এ হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাস, তাহলে এর 30 গ্রাম পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমরা একই বিক্রিয়া নমুনা 2 নিয়ে আবার বিক্রিয়া করাচ্ছি, তো সেখানেও পটাশিয়াম ক্লোরাইডকে দেওয়া হচ্ছে, বিক্রিয়া করে এ এবং অক্সিজেন তৈরি হচ্ছে। এবার এ তৈরি হয়েছে 20 গ্রাম আর উপরের বিক্রিয়া এ তৈরি হয়েছে 30 গ্রাম। আর 3 নম্বর বিক্রিয়ায় বলতেছে যে কপার সালফেট 5 অণু পানি বিক্রিয়া করে এক্স নামক একটি যৌগ এখানে উৎপন্ন করেছে আর কি। তো এই তিনটা হচ্ছে বিক্রিয়া। এখান থেকে আমাকে গ ঘ এর প্রশ্ন জানতে চাওয়া হবে। আগে দেখি আমরা ক খ এর প্রশ্ন কি, লিমিটিং বিক্রিয়ক কাকে বলে। ওকে, সো আমরা নর্মালি জানি যে রাসায়নিক বিক্রিয়া করার সময় যেই বিক্রিয়কটি আগে শেষ হয়ে যায় সেই বিক্রিয়কটিকে লিমিটিং বিক্রিয়ক বলে, অথবা যেই বিক্রিয়কটি উৎপাদের পরিমাণ নির্ধারণ করে তাকেও লিমিটিং বিক্রিয়ক বলা যেতে পারে। তোমরা যেভাবে সংজ্ঞায়িত করো না কেন এটা সংজ্ঞায়িত হবে। দেখো এটাই লেখা হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় যেই বিক্রিয়ক বিক্রিয়া করে নিঃশেষ হয়ে যায় বা শেষ হয়ে যায়, অর্থাৎ যেই বিক্রিয়কটি আগে ফুরিয়ে যাবে, আমরা সেই বিক্রিয়কটিকে মূলত লিমিটিং বিক্রিয়ক বলতে পারবো। সো আমাদের কয়ের অ্যান্সার লিমিটিং বিক্রিয়ক, যেই বিক্রিয়কটি আগে ফুরিয়ে যায় সেই বিক্রিয়কটিকে লিমিটিং বিক্রিয়ক বলে। আচ্ছা, যাচ্ছি আমরা খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো যে ব্লিচিং পাউডার কিভাবে কাপড়ের রঙিন দাগ উঠায় ব্যাখ্যা করো। ব্লিচিং পাউডার থেকে আমরা কিভাবে কাপড়ের রঙিন দাগ তুলতে পারি, মানে কাপড়ের যে দাগ সেটা যে ব্লিচিং পাউডার কিভাবে উঠায় এটা আমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো আমরা নর্মালি জানি যে ব্লিচিং পাউডারের সংকেত কি বলতো। ব্লিচিং পাউডারের সংকেত এখানে দেখো CaOClCl, অর্থাৎ ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। তাহলে এই যে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড এটা যখন পানির সাথে বিক্রিয়া করে, কেননা তোমরা জানো যে ব্লিচিং পাউডার কিন্তু শুকনো অবস্থায় কোনো কাজ, মানে সেটার কার্যকারিতা প্রকাশ করতে পারে না। যখন তাকে পানির সাথে সাবানের সাথে মিশিয়ে যখন তোমার সেটা দেওয়া হয় তখনই সে তার কার্যকারিতা প্রকাশ পায়। তো এই ব্লিচিং পাউডার যখন পানির সাথে মিশানো হবে তখন সেখান থেকে উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ এবং একটা অ্যাসিড যার নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড, HOCl। এটার নাম হাইপোক্লোরাস অ্যাসিড। এবং আমরা পরবর্তীতে এই অ্যাসিডটাকে ভেঙে দিব, এই অ্যাসিডটাকে আলাদা করে ফেলবো। এই অ্যাসিডটাকে ভেঙে হাইড্রোজেন এবং ক্লোরিন মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে, আর তৈরি হবে কি জায়মান অক্সিজেন। তাহলে HCl কে ভেঙে কি তৈরি করা যায়, HCl কে ভেঙে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জায়মান অক্সিজেন, এই দুইটা জিনিস এখান থেকে তৈরি করা যায়। আচ্ছা, এবারে খেয়াল করো এই যে রঙিন পদার্থ, এখানে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল যে কাপড়ের দাগ কিভাবে তুলতে পারে। তো রঙিন পদার্থ যখন এই জায়মান অক্সিজেন, আমরা যে সেকেন্ড ধাপের যেই হাইপোক্লোরাস অ্যাসিডকে ভেঙে যে জায়মান অক্সিজেন তৈরি করেছি, রঙিন পদার্থ যখন জায়মান অক্সিজেনের সংস্পর্শে আসে তখন সেটা বর্ণহীন বা সাদা। বর্ণহীন মানে কি, মানে জিনিসটা প্রপারলি সাদা হয়ে যায় আর কি। আমরা ব্লিচিং পাউডার তো সাদা কাপড়েই বেশি ব্যবহার করি, এটাকে বর্ণহীন করে ফেলে। এভাবে ব্লিচিং পাউডার কাপড়ের রঙিন যে স্পটগুলো থাকে সেই স্পটগুলো থেকে দাগ তুলতে সহায়তা করে। সো আমাদের মূলত ক্ষয়ের প্রশ্নে বিক্রিয়া আমাদের চায় না, বাট যেহেতু এই প্রশ্নে চেয়েছে তাহলে অবশ্যই আমরা তিনটা বিক্রিয়া দিব। নাম্বার 1 এটা দিব, নাম্বার 2 এটা দিব, নাম্বার 3 এটা দিব। ক্ষয়ের জন্য খতে আসুক বা গতে আসুক এই তিনটা বিক্রিয়া এনাফ। দিলে ধরো 2 এ 2 3 এ 3। এখন তবে এখন এখানে একটা জিনিস হচ্ছে যে তোমরা অনেক সময় বলো যে স্যার খতে কি এতগুলো বিক্রিয়া দিব। যেহেতু টিচার তোমাকে প্রশ্ন খতে দিয়েছে তো দিয়ে দাও, সমস্যা কি। তিনটা বিক্রিয়া লিখতে তো আর এমন না যে 2 ঘন্টা সময় লাগতেছে, তোমার হয়তো 2-3 মিনিটই লাগবে। যারা এই বিক্রিয়াটা পারবে তাদের জন্য এই বিক্রিয়াটা করতে বেশি সময় লাগবে না, অল্পতেই বিক্রিয়াটা সে করে দিতে পারবে এবং নিশ্চিত এইটুকু যে না সে এই প্রশ্নে 2 এ 2 পাচ্ছে। সো আমাদের এইটুকু নিশ্চিত থাকাটা দরকার যে না আমি এই প্রশ্নটা একদম 100% ভালো দিয়েছি, আমি এখানে 2 এ 2 পাবো বা 3 এ 3ই পাবো। এভাবে আমাদেরকে আসলে নিশ্চিত করে আসতে হবে। আচ্ছা, ওকে গেল এটা। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কি বলছে দেখো, এক্স যৌগটির 5টি অণুর ভর নির্ণয় করো। ফার্স্টে আমাকে বের করতে হবে আসলে এক্স যৌগটি কে। এখান থেকে যে আমরা বলতেছি এই এক্স যৌগটি কে এবং সেই এক্স যৌগের 5টা অণুর ভর আমাকে নির্ণয় করতে হবে। তো আমি এখানেই তোমাদেরকে করে দিচ্ছি, দেখো যে এক্স যৌগটা কি হতে পারে। কপার সালফেট 5 অণু পানি। সো এক্স কি হবে বলো তো, এক্স হবে CuSO4 কপার সালফেট ডট 5 অণু H2O। এটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া। পেন্টাহাইড্রেট কপার সালফেট পানি যোজন বিক্রিয়া। তো যেই বিক্রিয়ার বিক্রিয়কে পানি থাকে কিন্তু সেই পানির কোনোরূপ পরিবর্তন ঘটে না, উৎপাদে ক্লাস পানি আকারে জমা হয়, সেই বিক্রিয়াকে পানি যোজন বিক্রিয়া বলে। তাহলে এখানে কপার সালফেট 5 অণু পানি, এক্স যৌগটি হচ্ছে কপার সালফেট 5 অণু পানি। তাহলে এই যে আমরা এখান থেকে যে এক্স যৌগটি পেলাম, এই এক্স যৌগটির 5টি অণুর ভর। এটা তো একটা অণু, পেন্টাহাইড্রেট কপার সালফেট হচ্ছে একটা অণু। এই অণুর 5টা 1 মোল, এখানে পাচ্ছি জাস্ট আমরা 1 মোল,
1 মোলের মধ্যে তো অসংখ্য অণু থাকে 6.023 10^23, বাট এতগুলো অণু না, আমাকে জানতে চাচ্ছে যে এখানে 5টা অণুর ভর কত হবে। আচ্ছা ফাইন, তাহলে চলো আমরা যাই নেক্সট প্রশ্নে। দেখো তাহলে আমরা যাই ফার্স্টে কি করলাম, ফার্স্টে আমরা কপার সালফেট 5 অণু পানি এর আণবিক ভর বের করলাম। সো আণবিক ভরটা একটু ফলো করে কিভাবে বের করলাম, এটা হচ্ছে কপার, এটা হচ্ছে সালফার, এটা হচ্ছে অক্সিজেন মানে O4, ঠিক আছে O4, আর 5 অণু পানি, আর এই হচ্ছে আমাদের 5 অণু H2O। সো আমরা কিন্তু সবার ভরটা এখানে কনসিডার করেছি। আবার একটু দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এটা হচ্ছে কপারের ভর 63.5, এটা হচ্ছে সালফারের ভর, এটা হচ্ছে অক্সিজেন, 4টা অক্সিজেন আর 5 অণু পানি। সো এখানে কিন্তু ডট থাকলেও, এখানে ডট থাকলেও মূলত তুমি কিন্তু গুণ করবা না, এটা আবার গুণ করে না যে কপার সালফেটের ভরের সাথে 5 অণু পানি গুণ করে দেবে এমনটা না, আমরা কিন্তু এই ভরটাকে যোগ করব। তাহলে এখান থেকে ফলাফল পেলাম 249.5, এটা হচ্ছে আমার আণবিক ভর M। আচ্ছা, কয়টা অণুর সংখ্যা নিয়ে কাজ করতে বলেছে? 5টা অণুর ভর বের করতে বলেছে। সো অণুর সংখ্যা হচ্ছে 5, আর অ্যাভোগাড্রোর সংখ্যা, নাম্বার অফ অ্যাভোগাড্রো কত? 6.023 10^23 এতটি। সো আমরা এখান থেকে 3টা ভ্যালু পাচ্ছি, M পাচ্ছি, N পাচ্ছি, Na পাচ্ছি, আর আমরা বের করব W কত হবে। সো আমরা মোল সংখ্যা N সমান W/M, এটা হচ্ছে 1 নং সমীকরণ, আবার মোল সংখ্যা N/Na, এটা হচ্ছে 2 নং সমীকরণ। আমরা মোলের 3টে সূত্র জানি, একটা হচ্ছে W/M, একটা হচ্ছে N/Na, W/M আরটা হচ্ছে N/Na। এবার আমরা এখান থেকে যেই কাজটা করতে পারি যে কম্পেয়ার করব। দেখো সমীকরণের লেফট হ্যান্ড সাইড কম্পেয়ার করে, এখানেও মূল সংখ্যা আছে, এখানেও মূল সংখ্যা আছে। সো লেফট হ্যান্ড সাইড যেহেতু সমান, তাহলে রাইট হ্যান্ড সাইডও সমান হবে। সো এখান থেকে লেখা যায় দেখো এই দুইটা সমীকরণকে কম্পেয়ার করে লেখা যায় W/M = N/Na, কারণ উভয়েরই লেফট হ্যান্ড সাইডে মূল সংখ্যা রয়েছে, আমরা মূল সংখ্যার সাথে মূল সংখ্যা কম্পেয়ার করে এটা লিখতে পারি। আচ্ছা লিখলাম, এবারে আমাকে এখান থেকে W এর মান বের করতে হবে। তো আমি এখানে একটা লাইন কম দেখিয়েছি, তোমরা যদি এটা বুঝতে না পারো তাহলে আমি তোমাদের জন্য আরেকবার এখানে একটু ইলাবোরেট করে দিচ্ছি। ভ্যালুটা হচ্ছে জাস্ট এখন ফার্স্টে করার পর আমরা আর গুণ করব, তাই না? আমরা আর গুণ করব। সো কি হবে দেখো, W × Na, খেয়াল করো, W × Na = N × M। সো আমরা এই তথ্যটা পাচ্ছি, W × Na = N × M। দেন এখান থেকে W এর মান বের করব। সো দেখো সবগুলো দেওয়া আছে। N এর মান কি? 5টা অণু ছিল, এর জন্য 5। M আণবিক ভর 249.5, নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.023 10^23। সো এখান থেকে W এর মান আসছে কত? 2.07 10⁻21 গ্রাম, 2.07 10⁻21 গ্রাম। সো আমরা এখান থেকে এই ফলাফলটা পেয়েছি। অতএব আমাদের গ এর 3 নম্বর প্রশ্নের ফাইনাল অ্যান্সার 2.07 10⁻21 গ্রাম। তো আমি আশা করতেছি তোমরা এই গ এর অ্যান্সারটুকু প্রপারলি বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা নাই। আমরা চলে যাচ্ছি আমাদের ঘ এর প্রশ্নে। দেখো ঘ এর প্রশ্নে কি বলেছে যে নমুনা 1 ও নমুনা 2 এর মধ্যে কোনটি পরীক্ষাগারে ব্যবহারের জন্য অধিকতর উপযোগী, উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে আমার যে দুইটা নমুনা আমাকে দেওয়া হয়েছে, এই দুইটা নমুনার মধ্যে কোনটি ভালো হবে। তাহলে আমরা ফার্স্টে উৎপাদের শতকরা পরিমাণ, নমুনা 1 এর জন্য উৎপাদের শতকরা পরিমাণ বের করব, নমুনা 2 এর জন্য উৎপাদের শতকরা পরিমাণ বের করব, দেন আমরা কম্পেয়ার করে বলবো যে না এইটা ভালো অথবা এটা খারাপ। তো চলো আমরা আমাদের ঘ এর অ্যান্সারটি দেখে ফেলি। তাহলে মোট কথা হচ্ছে যে আমাদের এই যে নমুনা 1 এবং নমুনা 2, আমরা ফার্স্টে এদের শতকরা পরিমাণ বের করে দেখব যে আসলে কার শতকরা পরিমাণটা বেশি, উৎপাদের শতকরা পরিমাণটাতে কে ভালো দিচ্ছে। যে উৎপাদের শতকরা পরিমাণটা ভালো দেবে মূলত সেই হবে আমার পরীক্ষাগারে ব্যবহারের জন্য মানে উপযোগী আর কি। কারণ যার শতকরা পরিমাণ ভালো তার মধ্যে ভেজাল কম। শতকরা পরিমাণ মিন্স বোঝানো হচ্ছে যে আমার এই পদার্থের মধ্যে সলিড বা মানে অ্যাকচুয়াল কতটুকু আছে আর ভেজাল কতটুকু আছে। সো ভেজাল যত কম হবে সেটাই তো আমার জন্য ভালো হবে। তাহলে চলো আমরা এটার অ্যান্সারটা একটু দেখি যে অ্যান্সারটা কি হতে পারে। তো ফার্স্টে আসলে বিক্রিয়াটা কমপ্লিট করি আমরা। ফার্স্টে আমরা বিক্রিয়াটা শেষ করব যে পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন তৈরি হচ্ছে। দেখো ফার্স্টে এই যে পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিচ্ছি, পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন, বিক্রিয়াটা ব্যালেন্স করার জন্য এটা দিতে হচ্ছে 2 মোল, এটাও তৈরি হচ্ছে 2 মোল, আর এটা তৈরি হচ্ছে 3 মোল। আচ্ছা এবার এখান থেকে আমরা মোল পেয়ে গিয়েছি, তাই না? এখান থেকে মোল যে পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে 2 মোল, আর কি পাচ্ছি? পটাশিয়াম ক্লোরাইড পাচ্ছি 2 মোল, আর অক্সিজেন পাচ্ছি 3 মোল। এটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো আমাদের নেক্সট কাজ কি বলতো? আমাদের নেক্সট কাজ হচ্ছে যে এদের এই মোল সংখ্যা থেকে পরিমাণটা বের করা। তাহলে পটাশিয়াম ক্লোরাইড এর 2 মোল মানে কত গ্রাম বলতো? 245 গ্রাম। পটাশিয়াম ক্লোরাইডের 2 মোল মানে কত গ্রাম? 149 গ্রাম। ঠিক আছে, সো আমরা এখান থেকে এভাবে পরিমাণগুলো বের করে ফেললাম। এবারে আমরা যাব ঐকিক নিয়মে। ঐকিক নিয়মে কি যাওয়া যায়? দেখো ঐকিক নিয়মে যাওয়া যায় যে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে পটাশিয়াম ক্লোরাইড পাওয়া যায় কত গ্রাম? 149 গ্রাম। অর্থাৎ এই যে লাইনটা, এই যে ইকুয়েশনটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এই ইকুয়েশনটা থেকে আমরা মূলত সম্পর্ক তৈরি করব যে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে
তাপ দিলে পটাশিয়াম ক্লোরাইড পাওয়া যায় 149 গ্রাম। অতএব 1 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে পাওয়া যাবে কতটুকু, আর 60 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে পটাশিয়াম ক্লোরাইড পাওয়া যাবে কতটুকু। সো এখান থেকে আমরা এটুকু পেলাম। ফাইন, তাহলে বিক্রিয়া থেকে খেয়াল করো, বিক্রিয়া থেকে হিসাব করে আমরা কতটুকু পাচ্ছি, বিক্রিয়া থেকে হিসাব করে আমরা 36.49 গ্রাম 36.49 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড পাচ্ছি। সেটা আমার বিক্রিয়া থেকে হিসাবকৃত। এবারে চলো আমরা একটু উদ্দীপকে যাই। উদ্দীপকে গিয়ে দেখো কি বলতেছে, যে বলতেছে যে এ তৈরি হচ্ছে কত 30 গ্রাম অ্যাকচুয়াল। এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল কতটুকু তৈরি হয়েছে, যে আমার KClO3 কে তাপ দিলে এ একটা সলিড পদার্থ, এটা তৈরি হবে 30 গ্রাম। তো 30 গ্রাম যদি এ তৈরি হয়, তাহলে আমার এখন এটাকে কম্পেয়ার করতে হবে এখান থেকে, যে আমরা এইভাবে কম্পেয়ার করব, এই যে প্রকৃতপক্ষে প্রাপ্ত পরিমাণ বিক্রিয়া থেকে হিসাবকৃত পরিমাণ। এই যে এখান থেকে যেই ভ্যালুটা পেয়েছি সেটা হচ্ছে বিক্রিয়া থেকে হিসাবকৃত পরিমাণ, ঠিক আছে। আর আমাদের প্রশ্নে যে ভ্যালুটা দেওয়া ছিল, আমাদের প্রশ্নে যে ভ্যালুটা দেওয়া ছিল, এই যে দেখো 30 গ্রাম, এটা হচ্ছে গিয়া কি, এটা হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে প্রাপ্ত পরিমাণ। সো প্রকৃতপক্ষে প্রাপ্ত পরিমাণ আর বিক্রিয়া থেকে হিসাবকৃত পরিমাণ, এই দুটো থেকে পার্সেন্টেজ আসতেছে 82.21%। তাহলে আমাদের প্রথম এই অংশটুকুর কাজ আমরা কমপ্লিট করেছি, যে আমাদের প্রথম যেই পটাশিয়াম ক্লোরাইডের শতকরা পরিমাণ, এটা পেয়েছি কত 82.21। আচ্ছা, যাচ্ছি আমরা সেকেন্ড, সেম প্রসেস। দেখো সেম প্রসেসে কি বলতেছে, যে আমরা যেহেতু আমার বিক্রিয়া সেম, এই যে আমরা কিন্তু ফার্স্ট লাইনের বিক্রিয়াটা সেম নিব, কারণ এখানে উভয় যৌগই সেম, উভয় উপাদান যেহেতু সেম, আমার এটাও পটাশিয়াম ক্লোরাইড এটাও পটাশিয়াম ক্লোরাইড। সো প্রথম যে ঐকিক নিয়মের লাইনটা, সেটা তো আর পরিবর্তন ঘটবে না, কারণ আমরা একই উপাদান নিয়ে একই উৎপাদ পাচ্ছি। তো সেই হিসেবে আমাদের এখানে আর কোনো চেঞ্জ করতে হবে না। দ্বিতীয় ক্ষেত্রেও দেখো, দ্বিতীয় ক্ষেত্রে আমরা এখান থেকে কি পাচ্ছি, আমরা পাচ্ছি যে আমরা এখান থেকে যেই পরিমাণটা পেয়েছিলাম, যে 245 গ্রামকে তাপ দিলে উৎপন্ন হয় 149 গ্রাম। দ্বিতীয় ক্ষেত্রে ঠিক সেম জিনিসটা পাচ্ছি, যে 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে পটাশিয়াম ক্লোরাইড পাওয়া যায় 149 গ্রাম। অতএব 1 গ্রাম থেকে পাওয়া যায় কতটুকু, আর 55 গ্রাম। এখানে 55 গ্রাম কেন নিলাম, দেখো আমাদের সেকেন্ড নমুনায় আছে 55 গ্রাম সেকেন্ড নমুনায়, আর এখানে অ্যাকচুয়ালি উৎপাদে পাওয়া গিয়েছে 20 গ্রাম। তাহলে 55 গ্রাম নমুনা থেকে পাওয়া যাচ্ছে কত, 33.45 গ্রাম। তো সেকেন্ড কেসে আমরা অ্যাকচুয়ালি পেয়েছি হচ্ছে 20 গ্রাম, আর বিক্রিয়া থেকে হিসাবকৃত পরিমাণ পেয়েছি আমরা 59.79%, মানে এইটার পার্সেন্টেজ আমরা পেয়েছি। তাহলে ওভারঅল এখন তোমার কাছে দুইটা জিনিস ক্লিয়ার, যে তুমি দ্বিতীয় যে নমুনাটা আছে, দ্বিতীয় নমুনা থেকে KCl এর শতকরা পরিমাণ আসছে আমার 59%, আর প্রথম যে নমুনা আছে, প্রথম নমুনা থেকে আসতেছে 82.21%। তাহলে কোনটায় উৎপাদন শতকরা পরিমাণ বেশি, কোন নমুনায়, প্রথম নমুনায় উৎপাদন শতকরা পরিমাণ বেশি। তাহলে আমার ভালো হবে কোনটা, আমার ভালো হবে অবশ্যই প্রথম নমুনাটা। সো এইখানে দেখো লাস্ট এটাই বলা হচ্ছে, যে নমুনা 1 এবং নমুনা 2 এর তুলনায় অধিক বিশুদ্ধ, কেননা সেখানে উৎপাদন শতকরা পরিমাণ বেশি। সো উৎপাদন শতকরা পরিমাণ বেশি মানে কি, উৎপাদন শতকরা বেশি মানে সেখান থেকে আমরা অধিক উৎপাদন করতে পারতেছি, অধিক উৎপাদ তৈরি হচ্ছে। তো যেহেতু অধিক মানে বিশুদ্ধ অধিক, সুতরাং যে আমরা এখান থেকে যদি কম্পেয়ার করলে আমরা অবশ্যই এখান থেকে কি তৈরি করতে পারবো, আমরা এখান থেকে KCl এর শতকরা পরিমাণ তৈরি করতে পারবো, এবং সেটা অবশ্যই আমার নমুনা 1 থেকে আসবে, কেননা নমুনা 1 আমাদেরকে বেশি পরিমাণ উৎপাদ তৈরি করতে সাহায্য করতেছে, বা উৎপাদের শতকরা পরিমাণটা সেখান থেকে আমরা বেশি পাচ্ছি। সো তাহলে আশা করতেছি তোমরা ঘয়ের অ্যান্সারও বুঝতে পেরেছো, সম্পূর্ণ ম্যাথমেটিক্যাল বেসড, এবং তোমাদেরকে সেই গাণিতিকভাবে এটা বোঝানো হয়েছে। এটাতে আশা করতেছি কারো কোনো ইনকোয়ারিজ নাই, কারো কোনো সমস্যা নাই। তো তাইলে আমরা কিন্তু এই যে প্রশ্নটি ছিল, এই প্রশ্নের ক খ গ ঘ 4টা প্রশ্ন আমরা সমাধান করে ফেললাম। আমি আশা করব তোমরা এইটুকু প্রপারলি বুঝতে পেরেছো। আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের সবগুলো প্রশ্নই কিন্তু এভাবে তোমাদেরকে একদম ম্যাথমেটিক্যাল টার্ম থাকলে সেগুলো ম্যাথ করে একদম প্রপারলি সমাধান করে তোমাদের সামনে সেগুলো বোঝানো হয়েছে। তো আশা করতেছি যেগুলো তোমাদেরকে বুঝতে হেল্প করবে। তো আজকের পর্বটি এখানে শেষ করতেছি। নতুন কোনো সৃজনশীলের অংশ বা পর্ব নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো।